আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাইফি রহমান। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সরকারের কিছু উপদেষ্টা ও রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করেছে। বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ারও চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন তিনি। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করার জন্য প্রশাসনকে নিজেদের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রিজভীর। যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত, তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। এটা তো আবার নতুন করে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করা হয়েছে যে বিএনপির কোনো অস্তিত্ব রাখা যাবে না। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিকরণ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি ক্ষমতা এলে ক্রীড়াঙ্গনে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে জানান তিনি। রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রথম উন্মুক্ত জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা, সেমিনার ও ড্যান গ্রেডিংয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন বিএনপি এই নেতা। ভবিষ্যতে প্রজন্মকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে কারাতের মতো কমব্যাট স্পোর্টসে সন্তানদের বেশি করে সম্পৃক্ত করতে এ সময় অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আমরা দেখেছি খেলাধুলার বিভিন্ন স্পেয়ারে, বিভিন্ন পরিসরে এটা দলীয়করণের মন মানসিকতা এবং রাজনীতিকরণের মন মানসিকতা ছিল। সেই জায়গা থেকে আমরা এখন বেরিয়ে এসেছি এবং আমাদেরকে নতুন করে আমাদের যাত্রা শুরু করতে হবে। ডাকসু নির্বাচনী অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ তুলে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের প্যানেল। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রভাবিত করা, নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি, রোভার স্কাউটস অস্বচ্ছতার অভিযোগ এনেছেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদ। নির্বাচনের দিনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি, অনিয়মগুলো বিবেচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। পরিলক্ষিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন। কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন। ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেল ৫টায় প্রশাসনের সাথে জরুরি বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এর আগে ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির জানান, শাটডাউনের ফলে অনেক শিক্ষার্থী বাড়িতে ফিরে যাওয়ায় এখন ডাকসু নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানান তিনি। এদিকে পোষ্য কোটা নিয়ে ডাকা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে। বেলা 11:30টায় সিনেট ভবনের সামনে এই মানববন্ধনে অংশ নেন শত শত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। প্রশাসন যদি অতি দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের বিচার করে, তাহলে আমার মনে হয় যে ডাকসু নির্বাচন হতে আর কোনো সমস্যা নাই। এটা যদি সুরাহা করে দেয়, 25 তারিখে ভোট নেওয়ার ক্ষেত্রে তো কোনো প্রবলেম আছে বলে মনে হয় না, এর মধ্যেই সম্ভব। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে আমার কথা হয়েছে, তারা বললে এরকম আচরণ আমাদের বিশ্ববিদ্যালয়ে নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ থেকে এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিয়ে 25 তারিখে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না, কারণ আমাদের অলমোস্ট 55 থেকে 60% স্টুডেন্ট বাড়িতে চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। মারফি, রাকসু নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা সংশয় দেখা দিয়েছে। মূলত বেলা 11:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড রয়েছে সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা শিক্ষক লাঞ্ছনার যে প্রতিবাদে তারা কিন্তু একটি মানববন্ধন করেছেন এবং সেই মানববন্ধনে তারা বেশ কয়েকটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে গত 20 তারিখে যে উপাচার্য সহ যে সমস্ত কর্মচারী এবং কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছে পোষ্যকোটা ইস্যুতে, তাদের সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা প্রশাসন নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি তারা দেখার অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে তারা আবারও আগামী 2 থেকে 3 দিনের যে আলটিমেটাম সেটি তারা বেঁধে দিয়েছেন এবং বলছেন এই সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাদেরকে বিচারের আওতায় বা তাদেরকে শাস্তিমূলক যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা কিন্তু তাদের যে চলমান যে শাটডাউন কর্মসূচি সেটি অব্যাহত রাখবে। আপনি জানেন যে আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন, এই নির্বাচন ঘিরে কিন্তু উত্তাপ যেমন ছড়াচ্ছে তেমন কিন্তু সংশয়ও বাড়ছে। এরই মধ্যে আমরা দেখেছি যে এই মানববন্ধনে কিন্তু বেশ কয়েকজন শিক্ষক নেতা এবং কর্মকর্তা কর্মচারীদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলেছেন যে এই প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অর্থাৎ শিক্ষার্থীদের বিরুদ্ধে তাহলে কিন্তু তারা এই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেকটাই তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। এবং আমরা এই নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচন করতে কমপক্ষে 300 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন। এই সার্বিক বিষয় নিয়ে মূলত আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন রয়েছে সেখানে প্রশাসনের সাথে জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন এবং সেইখানেই মূলত আসলে বোঝা যাবে আসলে রাকসু নির্বাচন কোন দিকে যাচ্ছে। এখন পর্যন্ত যদি ক্যাম্পাসের কথা বলি, অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা তারা বলছেন যে নির্বাচনের এখন পরিবেশ নেই, তারা বলছেন যে নির্বাচনটি আসলে পেছানোর কথা। এবং ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এরই মধ্যে এই পুজোর ছুটি পাশাপাশি যেহেতু শাটডাউন কর্মসূচি চলছে এই নিয়ে কিন্তু মূলত আসলে অনেক শিক্ষার্থী বাড়িতে ফিরে গেছে। তারা বলছে নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নির্বাচনের নতুন দিনক্ষণ আসলে ঠিক করবেন, এমনটি তারা আসলে বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে 2 জন ভিপি, 1 জন জিএস সহ বাদ পড়েছেন 19 জন প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন 22 জন। গেল রাত 11টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তবে 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ 24 সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে গত রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্স ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ নিউ ইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে এবং আগামী 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আগামী 2রা অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফরে তার সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই সফরে ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের সামনে দেশের সংস্কার এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন। এবারও মাধ্যমিক স্তরের পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভ্যন্তরীণ নানা জটিলতার কার্যদেশ বিলম্ব হওয়ায় এমন আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে সরকারের উদাসীন আচরণই এর জন্য দায়ী। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTBর দাবি সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা। বিনামূল্যের বই নিয়ে সাদিয়া কানিজের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 2010 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে আসছে সরকার। তবে চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থীর হাতে যথাসময়ে বই পৌঁছায়নি। এবছরের আর মাত্র 3 মাস বাকি, এখনও কাটেনি পাঠ্য বই ছাপা নিয়ে জটিলতা।
আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রেস মালিকরা তথ্য গোপন করে কাজ পাচ্ছে এমন খবরে সম্প্রতি ৬০৩ কোটি টাকার দরপত্র আটকে দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। এখনও চলছে যাচাই বাছাই। সাবেক মন্ত্রীর ভাইয়ের বই ছাপানোর কাজ পাওয়া এবং মুদ্রণ শিল্প সমিতির সভাপতি পদে থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দাবি সংগঠনটি রাজনৈতিক প্রভাবমুক্ত। আমাদের প্রিন্টিং সেক্টরে কখনো রাজনীতি আসেনি, কে দল করে কোনটা সেটা কখনোই সামনে আসেনি। এটা নিয়ে আমরা কখনোই কথা বলি না, যে ইচ্ছে যাকে সাপোর্ট করুক, কিন্তু আমরা ব্যবসা করি, ব্যবসায়িক হিসেবে আমাদের সাথে পরিচিত। কে আওয়ামী লীগ করলো, কে জামাত করলো, কে বিএনপি করলো, সেটা আমাদের মুখ্য বিষয় না। এনসিটিবির নির্দেশ না পাওয়ায় এখনও বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান বই ছাপানোর কাজ শুরু করতে পারেনি। ছাপা বন্ধ থাকায় মাতুয়াইলের বেশিরভাগ মুদ্রণ কারখানার কর্মীরা অলস সময় পার করছে। সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাব, আর কাগজ এখন আসা শুরু হয়েছে। প্রত্যেক বছরে এই সময় আমরা অনেক কাজের চাপে থাকি, এবার কাজ না থাকায় আমরা বেকারত্ব সময় পার করতেছি। এখনো কাজ শুরু হয় নাই, কাজের অনেক পিছিয়ে পড়ে গেছে বছর মতো। এমন পরিস্থিতির জন্য সমন্বয়হীনতা আর উদাসীনতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। এটা আপনি কিভাবে আশা করেন যথাসময়ে কোয়ালিটি বই পাবে? আমরা কি সেই পরিমাণে ইনপুট দিয়েছি, সেই পরিমাণে কাজ করেছি, সেই পরিমাণে প্রিপারেশন নিয়েছি? আপনি পড়াশোনা করলেন না ঠিক মতো, আপনি পরীক্ষায় ভালো ফলাফল কীভাবে আশা করেন? তো এই যে গভর্নমেন্ট যে কাজগুলো করেছে, যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এই ইনিশিয়েটিভগুলো মোটেই যথাযথ এবং পর্যাপ্ত ছিল না। তবে এনসিটিবির দাবি এবার বিলম্ব হবার সম্ভাবনা নেই। জানুয়ারিতেই সব বই সরবরাহ করবে সরকার। আগামী মাসে 9-10 সহ কাজগুলি ফুল সুইংয়ে চলতে থাকবে। এর মধ্যে যে টেন্ডারগুলি হয়েছিল সেই টেন্ডারের কাজও চলে আসবে। ন্যাচারাল ক্যালামিটি বা অন্য কোনো কিছু যদি না ঘটে থাকে তাহলে এটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবো। আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকের জন্য প্রায় 387 কোটি এবং মাধ্যমিকের জন্য প্রায় 600 কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের 20তম দিনে সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে জুলাই যোদ্ধা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের। এরপর সাক্ষ্য দিবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। রোববার সাক্ষ্য শেষ করেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সারা দেশে বিক্ষোভের মধ্যেই 6 জন কিন্তু শহীদ হয়। আবু সাইদ সহ চট্টগ্রামে ওয়াসিম শান্ত সহ 6 জনকে পুলিশ বিনা উস্কানিতে গুলি চালায়। সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি, এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না, বা ষড়যন্ত্র ছিল না, বা পরিকল্পনা ছিল না। ছাত্রদের ন্যায্য দাবি ছিল, যে বিষয়টা গতকাল সাক্ষী একটা বক্তব্যে আপনারা দেখবেন তুলে ধরেছেন, যে 34 বা 36তম BCS এর সংখ্যাটা নাম্বারটা ভুলে গেলাম, যে কোটাধারীরা 42 পেয়ে পাশ করছে, আর কোটার যে বাইরের সে 71 পেয়ে অযোগ্য বিবেচিত হচ্ছে। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে বাস শ্রমিকদের ডাকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ কেটিসি পরিবহনের বাস চলাচল বন্ধ করছে না। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল করছে। বাস চালক ও শ্রমিকরা জানান, মালিক পক্ষ দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু বাস্তবায়ন না করায় বাস চলাচল চালানো বন্ধ রেখেছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তারা। ঢাকা যাব, এইখানে আইসা দেখি যে বাস বন্ধ, বাস তো নাই। এখন কিভাবে যাব এটাই ভাবছি। তাই আমার অনুরোধ হচ্ছে এটাই, যে শ্রমিকদের যে ঝামেলাটা লেগেছে, এই ঝামেলাটা যেন অতি শীঘ্রই মীমাংসা হয়ে যায়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল।
ফয়সাল, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে দূরপাল্লার বাস চলাচল না করায় কি প্রভাব সেখানে পড়েছে, বিস্তারিত আমাদের জানাবেন। জানেন যে ন্যায্য বেতন দাবি নিয়েই কিন্তু আজকে কর্মবিরতিতে গিয়েছে। এই প্রভাবটা যথেষ্ট পড়েছে, কারণ আমরা দেখেছি যে অনেক যাত্রী হয়তো ফিরে গেছেন, তারা হয়তো জানতেন না। যেসব বাসগুলো হয়তো শ্রমিকদের বেতন ঠিকঠাক মতো হয়তো দিচ্ছে, তারা কিছু কিছু বাস চলাচল হয়তো করাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু বাস চলাচল বন্ধ রেখেছে। আমরা দেখেছি যে এই দাবি আদায়ের লক্ষ্যেই মূলত বেতন বৃদ্ধির দাবি আদায়ের লক্ষ্যেই তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজশাহীতে। এবং বলা যায় যে তারা যে বেতনটি পান, চালক পান 1300, সুপারভাইজার পান 550 এবং 570 এবং সহকারী পান 520। এই কাঠামো নিয়ে যখন তারা চলছিল, এই দ্রব্যমূল্য বাজার বৃদ্ধির কারণেই তাদের কথা হলো যে আমাদের এই বেতনটা বৃদ্ধি না করলে আমরাও চলতে পারছি না। এই প্রসঙ্গে আমরা একটু জানতে চাই যে আসলে সাধারণ যে বাস শ্রমিকরা এই কর্মবিরতি ডেকেছে, তো আপনারা কি বলছেন, কি চাচ্ছেন মালিকের কাছে, মালিকরা কি আপনাকে জানিয়েছে? আমরা চাচ্ছি, কারণ আমাদের তো বেতন কম, বেতন অনুযায়ী আমরা চলতে পারছি না। আমরা এর আগেও আমরা নেতাদের সাথে বসেছি, বেতন বৃদ্ধি আমাদের কোনো লাভ হয়নি। আমরা যে আন্দোলন করছি, কর্মবিরতি যেটা পালন করছি, এটা হলো আমরা সরকার যে নির্ধারিত বেতন করেছে পিআরটি অনুযায়ী আমাদেরকে বেতন ভাতাগুলো আমাদেরকে দেওয়ার এই দাবি নিয়ে আমরা কর্মবিরতিতে নেমেছি। আর আমাদের বেতন মূলত আয় হচ্ছে 550 টাকা, সুপারভাইজার পায় হচ্ছে 550 টাকা। এই বেতন দিয়ে তাদের সংসার চলে না, 24 ঘন্টা। এক্ষেত্রে আপনার যাত্রী ভোগান্তির যে বিষয়টা অনেক ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে আপনারা এটার কি দ্রুত সমাধান কিভাবে এটা মালিক পক্ষ আপনাকে আপনি শুনছিলেন, মালিক পক্ষ আসলে মেনে নিলেই বিষয়টি সমাধান হয়ে যাবেন বলে ওনারা মনে করছেন এবং আশ্বাসের আশায় ওনারা রয়েছেন। ধন্যবাদ মার্সি, এই ছিল রাজশাহীর সর্বশেষ বাস কর্মবিরতির। আপনাকেও ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শরৎ ঋতুর অববাহিকায় মা আসছেন বাংলার উৎসব মুখর প্রতিটি পূজা অঙ্গনে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেশ জুড়ে চলছে এই দুর্গোৎসবের প্রস্তুতি। মণ্ডপের শেষ মুহূর্তের সাজসজ্জা, প্রতিমা তৈরির কাজ আর নিরাপত্তা নিয়ে ব্যস্ত আয়োজকরা। ভক্তদের মাঝেও এসেছে দুর্গা উৎসবের আমেজ। 24 সেপ্টেম্বর থেকে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। ঢাকার বিভিন্ন মণ্ডপ ঘুরে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। বছর ঘুরে আবারও আসছে মা দুর্গা। শরতের কাশফুল আর শিউলি ফুল জানান দিচ্ছে তার আগমনী বার্তার। কয়েকদিন পর শুরু হচ্ছে বাঙালির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। রাজধানী সহ দেশের নানা প্রান্তে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারো হাতে রঙের তুলি, কেউ বা ব্যস্ত আলোর সজ্জায়। ভক্তদের মাঝেও দেখা দিয়েছে দুর্গাপূজার আমেজ। মাকে বরণ করে নিতে প্রস্তুত তারা। আশা করি আমরা পূজাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারবো। হিন্দুদের বলতে না, এটা হচ্ছে শারদীয় সকলের উৎসব। তো আমরা প্রতি বছরের মতো এবারও আমরা আশা করব যেন মায়ের আশীর্বাদে সকলকে মিলেমিশে যেন এবার পূজাটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এখন এই নিরাপত্তাটা অবশ্যই আমরা সরকারের কাছ থেকে চাই যে আমাদের যেন সার্বিকভাবে নিরাপত্তা প্রদান করা হয়। আয়োজকরা বলছে পূজার আনন্দ নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে কাজ করছেন তারা। আনুষঙ্গিক যা যা প্রয়োজন আমরা সবই করতেছি। আপনারা দেখতেছেন ওই আলোকসজ্জা অথবা প্যান্ডেল, প্রতিমার ওই মোটামুটি কাজ হচ্ছে। রং তুলি খালি শুধু বাকি রয়েছে। সিসিটিভি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের ভলান্টিয়ার ব্যবস্থা, যেটা স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে জীবন্ত করে তোলা হবে। সব মিলিয়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে সাজছে পুরো দেশ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশে ৩৩,০০০ শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে এবং এইটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। দিনাজপুরের বিরামপুর সীমান্তে রাতের আধারে বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাতে বিরামপুরের কাঠলা ইউনিয়নের 291 পিলার থেকে 10 গজ দূরে খিয়ার মাহমুদপুর সীমান্তে প্রায় আধা কিলোমিটারের বেড়া নির্মাণ করে তারা। জয়পুরহাট 20 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বলেন, এরই মধ্যে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত বেড়া অপসারণ করা হবে বলে। ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 2 জন। গেল রাত 1:30টায় উপজেলার পাড়াগ্রাম ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 জনের নাম মনির হোসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করে জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত 2 জনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল জনগোষ্ঠীর জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায় বিচার নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত গ্রাম আদালতকে আরও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইইউ এর সহায়তায় বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত শক্তিশালীকরণ প্রকল্প ইতোমধ্যেই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে গ্রামীণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালতের সেবা প্রচারের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, গ্রাম আদালত শক্তিশালীকরণ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী সহ অনেকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার ফিলিপাইনের রাস্তায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাটের অভিযোগে বিক্ষোভ চলছে। ছাত্র, চার্চ সংগঠন, সেলিব্রিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ নাগরিকরা ম্যানিলা ও অন্যান্য শহরে একত্রিত হয়েছেন। রবিবার সকালে ম্যানিলার এক পার্কে প্রায় 50,000 মানুষ জড়ো হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। পরে রাজধানীর বিখ্যাত এডিএসএ সড়কেও হাজার হাজার মানুষ যোগ দেন। পরিবেশবাদী সংস্থা গ্রিন পিসের দাবি, জলবায়ু সম্পর্কিত প্রকল্প থেকে শুধু 2023 সালে 13 বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইন প্রতি বছর প্রায় 20টি ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, যা দেশটিকে বিশ্বের অন্যতম বিপন্ন রাষ্ট্রে পরিণত করেছে। প্রবল শক্তি নিয়ে ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। ঝড়ের আশঙ্কায় উপকূলীয় এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। আর টাইফুন রাগাসার প্রবল আঘাতের আশঙ্কায় টানা 36 ঘন্টার জন্য যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখতে যাচ্ছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। সাম্প্রতিক ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের বিমানবন্দর কার্যক্রম স্থগিতের ঘটনা। এদিকে ফিলিপাইনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই সুপার টাইফুনটি অত্যন্ত দ্রুত এগিয়ে আসছে। আগামী মঙ্গলবার সন্ধ্যায় এটি ফিলিপাইনের কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। দেশটিতে টাইফুনটি নান্দো নামে পরিচিত। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বন্ধু দেশগুলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলেও থেমে নেই গাজায় হত্যাযজ্ঞ। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 75 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 3 শতাধিক। নিহতদের মধ্যে 5 জন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে
প্রাণ হারিয়েছেন। এই নিয়ে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 65,000-এর বেশি। এদিকে ক্ষুধায় 4 জনের মৃত্যু হয়েছে। এর ফলে অপুষ্টিজনিত কারণে মৃত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে 440 জনে, যার মধ্যে 147 জন শিশু। অন্যদিকে রোববার আরও বহু ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং লাখো মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করতে এই অভিযান চালানো হচ্ছে, যদিও আন্তর্জাতিক মহল এবং বন্দীদের পরিবারের আপত্তি রয়েছে। পাহাড়ের সবুজ চাদর আর ঝর্ণার কলকল ধ্বনির মাঝে এক টুকরো স্বপ্নের মতো খেলার মাঠ। চারপাশে নীরব প্রকৃতি, বাতাসে ভেসে আসে ঝর্ণার শীতল সুর। সিলেটের নলজুড়িতে আছে এমনই এক রূপকথার মাঠ, যার সৌন্দর্য তুলে ধরতে গিয়েছিলেন রাফি আমিন, আর চোখ জুড়ানো দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন রানা আহমেদ। গানের সুরে তালমিলটা না জমলে দুধের চাটাও ফিকে হয়ে যায়। তবে জেলাটা যখন সিলেট, তখন সুর না মিলে কি আর পারে। সিলেট চায়ের শহর হলেও জেলাটি জনপ্রিয় পাহাড়ে মোড়ানো নীল দিগন্ত, ঝর্ণার সুর আর সবুজের সমারোহের জন্য। আর প্রকৃতির পাশাপাশি আপনার ধ্যান জ্ঞান যদি হয়ে থাকে ক্রীড়া জগৎ, তবে নিরাশ হওয়ার তো কোনো সুযোগই নেই। নলজুড়ি ডাকছে আপনাকে 2 হাত উজাড় করে। সিলেট শহর থেকে প্রায় 61 কিলোমিটার দূরে ক্রীড়াপ্রেমীদের স্বপ্নের খোঁজে আরটিভির ক্যামেরা। প্রধান সড়ক থেকে নেমে কিছুটা ভাঙা পথ যেতেই চোখে পড়বে এক নয়াভিরাম দৃশ্য। মাঝেই দেখা মিলবে একটি কংক্রিটের 22 গজের পিচ, যেখানে একজন ব্যাটারের স্বপ্নই বুঝি দূরে ডাকতে থাকা ঝর্ণা স্পর্শ করা। কখনো আবার সৌন্দর্যের প্রেমে বলটা ঠিক কানেক্টই হবে না ব্যাটে। তবে এমন জায়গায় খেলতে পেরে নিজেকে ভাগ্যবান বলাই বোধহয় শোভা পাবে। মাঠটিকে ঘিরে গড়ে উঠেছে কর্মসংস্থানও, তবে শঙ্কা সেই ভাঙাচুরা রাস্তা। একসময় বিএসএফ বিজিবি খেললেও এখন সুযোগ আছে সাধারণ মানুষেরও, যেখানে গড়ে উঠেছে নলজুড়ি ক্রিকেট একাডেমি। চাইলে আপনিও পারবেন মাঠটিতে খেলতে, তাতে মাঠ দেখভালের জন্য আপনার মন মর্জি মতো সম্মানী দিলেই হবে। সবুজে ঘেরা এক মাঠ, সামনে দিগন্ত ছোঁয়া পাহাড় আর টলবলে ঝর্ণার সৌন্দর্য। খেলাধুলার এমন পরিবেশ মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বাড়িয়ে দেয় প্রকৃতির প্রতি টানও। সিলেট থেকে রাফি আমিন, আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।